আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আজকে আমি অফিসে যাওয়ার পথে ভাবলাম আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি। কিছুদিন আগে একটা রিকশায় উঠেছিলাম। রিকশাওয়ালা মামা আমাকে বললেন, মামা জানেন, সামনে আমাদের খুব বিপদ। মামা সারাদিনে প্রচুর ছাত্রছাত্রী আমার রিকশায় ওঠে। রিকশায় বসে তারা এত এত খারাপ ভাষায় এবং অশ্লীল বিষয় নিয়ে মোবাইল ফোনে কথা বলে যে শুনতে আমারই লজ্জা লাগে। তারা একবারও ভাবে না যে আমার কান পর্যন্ত তাদের কথাগুলো আসছে। রিকশা চালাও তো, আমি তাদের বাবার বয়সী। কেউ কেউ তুই করে কথা বলে, দাম না করে রিকশায় উঠে বলে টানো। গন্তব্যে যাওয়ার পর সঠিক ভাড়া চাইলেও অনেক কম টাকা দিয়ে চলে যায়। নিতে না চাইলেও দৌড়ে মারতে আসে। মাঝে মাঝে ছোট ছোট ছেলেমেয়েরা আমাকে থাপ্পড় মারে। বলতেই কান্না করে দিলেন দিনাজপুরে বিরামপুর থেকে রিকশা চালাতে আসা মমতাজ আলী। জানালেন তাদের এমন কাণ্ড দেখে এখন নিজের সন্তানকে নিয়ে ভয় পাচ্ছেন তিনি। গতকাল মমতাজ আলী রিকশায় চড়ে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের সামনে যাওয়ার সময় বিরামপুর থেকে রিকশা চালাতে আসা মমতাজ আলী জানালেন তাদের এমন কাণ্ড দেখে এখন নিজের সন্তানকে নিয়ে ভয় পাচ্ছেন তিনি। গতকাল মমতাজ আলী রিকশায় চড়ে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে যাওয়ার সময় তার সঙ্গে আলাপকালে তিনি এমন কষ্টের কথা আমাকে বললেন। সত্যিই তাদের অবদানটা বাংলাদেশে শহরাঞ্চলে অতুলনীয়, এবং কি তাদের কষ্টের কথা চিন্তা করে যে প্রতিকারগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। রিকশা আমাদের নগর জীবনে একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে বলা যায়। বিশেষ করে শহরাঞ্চলে যাতায়াতের জন্য রিকশা একটি জনপ্রিয় সাশ্রয়ী বাহন। যারা এই রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন, আমরা তাদের আদর করে রিকশাওয়ালা মামা বলে ডাকি। কিন্তু এই হাস্যোজ্জ্বল মুখের পেছনে লুকিয়ে থাকে নানাবিধ কঠিন বাস্তবতা, চরম সংগ্রাম, অবহেলা, সামাজিক বৈষম্য। সমাজের একটি গুরুত্বপূর্ণ সেবা প্রদানকারী এই শ্রেণী মানুষের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য রয়েছে অনেক, যা আমরা সচেতনভাবে পালন করতে পারি না। প্রথমত, রিকশাওয়ালারা প্রতিদিন দীর্ঘ সময় ধরে শ্রম দেয়। তারা রোদ, বৃষ্টি, ঝড়, তুফানের মধ্যেও তারা রিকশা চালায়। তারা কখনো থেমে থাকে না। সকাল থেকে রাত পর্যন্ত মানুষের যাতায়াতের কাজ করে যান, অথচ তাদের আয়ের পরিমাণ খুবই সীমিত। একটি রিকশা ভাড়া, খাওয়া দাওয়া ও পরিবারের খরচ মেটাতে গিয়ে হাতে থাকে সামান্য কিছু। অনেক রিকশাওয়ালা প্রতিদিনের আয়ের ঠিকমতো খাবারও জোগাড় করতে পারেন না। দ্বিতীয়ত, স্বাস্থ্য সমস্যা তাদের জীবনে বড় একটি দিক। দীর্ঘ সময় রিকশা চালানো ভারী পরিশ্রম, নিয়মিত বিশ্রামের অভাব এবং অস্বাস্থ্যকর পরিবেশে জীবনযাপন, সব মিলিয়ে তারা অনেক ধরনের শারীরিক সমস্যায় ভোগেন। অথচ চিকিৎসার খরচ চালানোর মতো সামর্থ্য তাদের তেমন একটা হয় না। তৃতীয়ত, রিকশাওয়ালারা প্রায় সামাজিক অবহেলা ও অসম্মানজনক আচরণের শিকার হন। অনেক সময় যাত্রীদের অবজ্ঞাসূচক কথা, পুলিশ বা ট্রাফিক সার্জেন্টদের হয়রানি তো আছেই, এবং মালিকপক্ষের অতিরিক্ত ভাড়া চাপিয়ে দেওয়ায় তারা মানসিকভাবে ভেঙে পড়েন। তারা অনেকেই তাদের প্রতি সহানুভূতি দেখাতে চায় না, কখনো দৃষ্টিকটু আচরণ করে থাকে আমরা, বা অমানবিক আচরণ করে থাকি। চতুর্থ যে সমস্যাটা আছে, আবাসন এবং নিরাপত্তার অভাব তাদের জীবনে আরেকটি বড় সমস্যা। বেশিরভাগ রিকশাওয়ালা ভাড়া বাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করেন। নিরাপত্তাহীন পরিবেশে তারা সহজেই চুরি, ডাকাতি বা অন্য কোনো অপরাধের শিকার হন। তাদের সন্তানদের শিক্ষার সুযোগ সীমিত। আমাদের যে দায়িত্বগুলো আছে বা আমাদের যে কর্তব্যগুলো আছে, সেগুলা আমরা যদি করি তাহলে তারা অনেকটাই স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে তারা তাদের জীবিকা নির্বাহ করতে পারবে, এবং তারা যে মানুষ সেটা হিসেবেও আমরা তাদের যে কর্তব্যটা আছে সেটা আমরা করতে পারি। এই কঠিন বাস্তবতার মাঝে আমাদের সমাজের প্রতিটি মানুষেরই রিকশাওয়ালা মামাদের প্রতি কিছু দায়িত্ব, কর্তব্য রয়েছে। প্রথমত, আমাদের উচিত তাদের প্রতি মানবিক ও সম্মান প্রদর্শন করা। একজন রিকশাওয়ালা পরিশ্রম করে সমাজে অবদান রাখে, তাই তাদের প্রতি আচরণ, সদাচরণ ও সৌজন্যবোধ থাকা উচিত। ভাই, মামা বা চাচা বলে সম্মান দিয়ে ডাকলে তারা কিন্তু
খুশি হন। এটা ছোট্ট একটি কাজ হলেও তাদের মনোবল বাড়িয়ে দেয়। দ্বিতীয়ত, অর্থনৈতিকভাবে যতটা সম্ভব সাহায্য করা উচিত। রিক্সা ভাড়া ঠিকমতো পরিশোধ করা, অতিরিক্ত কষ্ট হলে কিছু বকশিশ দেওয়া এবং দরিদ্র রিক্সাওয়ালার পাশে দাঁড়ানো, এসব আমাদের নৈতিক দায়িত্ব। স্কুল বা কলেজ শিক্ষার্থীদের উচিত তাদের শিশুদের শিক্ষা সাহায্য করা, যেমন পুরনো বই বা খাতা দিয়ে সহযোগিতা করা। তৃতীয়ত, রাষ্ট্র ও প্রশাসনের উচিত রিক্সাওয়ালাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা নিশ্চিত করা। সরকারিভাবে রিক্সাওয়ালাদের স্বাস্থ্যসেবা, আবাসন, বীমা ও প্রশিক্ষণের প্রদানের ব্যবস্থা করে যেতে পারে। বিভিন্ন সামাজিক সংগঠন, এনজিও এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের ক্ষেত্রে গুরুত্ব ভূমিকা রাখতে পারে। চতুর্থ যেটা আছে, মিডিয়া বা সামাজিক মাধ্যমে সাহায্য সহযোগিতা সমস্যা তুলে ধরা উচিত, যাতে জনগণ সচেতনতা বাড়ে। শিক্ষার্থীরা প্রবন্ধ, ভিডিও, ব্লগ কিংবা সামাজিক প্রকল্পের মাধ্যমে রিক্সাওয়ালাদের অবস্থা তুলে ধরতে পারেন। একটি মূল্যবান সম্পর্ক, যেটা আমি বলছি, আমরা যদি একটু সচেতন হই তাহলে রিক্সাওয়ালাদের জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন আনতে পারি। তাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ, হাসি মুখে কথা বলা, কখনো পানি বা খাবার দিয়ে সাহায্য করা, এসব ছোট্ট ছোট্ট কাজ তাদের অনেক বড় প্রভাব ফেলে। এছাড়া রিক্সা চালিয়ে যারা সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন, তাদের আমরা আলাদা শ্রদ্ধার চোখে দেখতে পারি, কারণ এই অভাবী জীবনের মাঝেও তারা শিক্ষার আলো ছড়ানোর জন্য লড়াই করে চলেছেন। এরকম রিক্সাওয়ালাদের পাশে দাঁড়ানো মনে খুব শান্তি লাগে। ভবিষ্যতে শিক্ষিত উন্নত সমাজ গঠনে অবদান রাখতে পারে রিক্সাওয়ালাদের সন্তান। রিক্সাওয়ালা মামারা সমাজে অপরিহার্য অংশ, জীবন ধারণকারী সংগ্রামী মানুষ। আমাদের দায়িত্ব তাদের সম্মান দেওয়া, সাহায্য করা এবং সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা। একজন রিক্সাওয়ালা হাসি মুখে আমাদের পথ চলা সহজ করে, তাই আমরা কেন তাদের জীবনের পথটাও একটু সহজ করে দেই না? একটু সম্মান, একটু সহানুভূতি আর একটু সাহায্য, এই তিনটি জিনিসই পারে আমাদের জীবন বদলে দিতে। রিক্সাওয়ালাদের প্রতি দায়িত্ব পালনের মাধ্যমে আমরা একটি মানবিক ও সমাজভিত্তিক ও সহানুভূতি সমাজ গড়ে তুলতে পারি। এটা হচ্ছে আমার কথা। আমরা চাইলে পুরো সমাজটাকেই বদলে দিতে পারি। আমরা মানুষের প্রতি সম্মান প্রদর্শন করে, মানুষকে ভালোবেসে আমরা যে সৃষ্টির সেরা জীব, সেটাই আমরা প্রমাণ করতে চাই। তারপর অনেক কথা বললাম। সর্বোপরি আমরা রিক্সাওয়ালা আমাদের প্রতি সম্মান প্রদর্শন করব, এটাই আমার শেষ কথা। দেখেন, অনেক রিক্সাওয়ালা আমাদের প্রতি কথা বলতে বলতে আমি অলমোস্ট আমার অফিসের দিকে চলে আসছি। এখন সামনে যে ভিউটা দেখতে পাচ্ছেন, সেটা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনাল। সেই টার্মিনালের কাজটা প্রায় শেষ। এখন মাত্র কয়েক % কাজ বাকি আছে। আর এই দৃষ্টিনন্দন টার্মিনালটা হয়তো উদ্বোধন হতে আরও মোর 1 বছর মতো সময় লাগতে পারে। মনে হয় না এই গভর্নমেন্ট থাকা সত্ত্বে এই টার্মিনালটা চালু হবে। নির্বাচনের পর আই থিঙ্ক সো হতে পারে। আই ডোন্ট নো। এটা আমার ফার্স্ট ব্লগ, সো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমি রাস্তাঘাটে যে মোটোকো একটা পেজ আছে, সো তার মতো যতটুকু পারি রাস্তাঘাটে ভিডিওগুলো করে তুলে ধরার চেষ্টা করব। আমি জানি না এটা কেমন হয়েছে, আপনারা সাপোর্ট করলে আরও সুন্দরভাবে ভিডিও করার ট্রাই করব। এখন যে ভিউটা দেখতে পাচ্ছেন, এটা হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে যে ওভারব্রিজটা আছে, সেটা দিয়ে যাচ্ছি এবং কি বারবার এদিকে তাকাচ্ছি বিমানবন্দরের দিকে, যাতে আপনারা ভিউটা দেখতে পান। সো বেশি একটা রিস্ক নিতে চাইনি, সেজন্য আমি আর ওদিকে তাকাইলাম না। তারপর এখন আমি ওভারব্রিজ থেকে ঢালু দিকে নামছি। সামনে এটা হচ্ছে হেডকোয়ার্টার সিভিল এভিয়েশনের, আপনাদের দেখাচ্ছি। এখান থেকে নামার পর আমি সামনে ইউটার্ন আছে,
বিমানবন্দরের গেট নাম্বার 8-এর দিকে। আমি এদিকে নামবো এবং ইউটার্ন নিব। মাঝে, মাঝে অনেক ভয় লাগে। এই যে ইউটার্নের সময় ওইভাবে গ্লাসে দেখা যায় না। সেজন্য আমি ছোট্ট একটা গ্লাস লাগিয়েছি এবং কি ইউটার্ন নিচ্ছি। সামনে এটা একটা মসজিদ এবং কি বিমানবন্দরের ভিতরে ঢুকলাম। দেখেন আ ভিউটা কিন্তু অনেক সুন্দর আসছে। দিনটা ছিল বর্ষাকাল এবং কি বৃষ্টি হচ্ছিল। সামনে যে গাড়িটা সেটা আমি অনেকক্ষণ খেয়াল করে দেখলাম এই গাড়িটা সম্পূর্ণ কাঁকড়ার একটা গাড়ি। ঝুড়িগুলোর মধ্যে দেখলাম কাঁকড়া, জীবিত কাঁকড়া লড়াচড়া করতেছে। এরপর আমি ভিআইপি টার্মিনালের দিকে রওনা হলাম। এদিক দিয়ে একটু সামনে গিয়ে আমি দাঁড়াবো, নাস্তা করব। তারপর আমি অফিসে যেহেতু আমার ডিউটি সন্ধ্যা ৬টায়। আমি এখন নাস্তা করব এবং পরবর্তীতে আমি আমার অফিসের দিকে রওনা হব। সামনে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলো হচ্ছে কাস্টম হাউসের ভিতরে পার্কিং করা। এই পুরা এরিয়াটা হচ্ছে গিয়ে কাস্টম হাউস। আর কাস্টম হাউস, ক্লাব, আ মসজিদ এবং কি কাস্টম হাউসের রেস্টুরেন্ট, ব্যাংক, তো মোটামুটি অনেক কিছু এই কাস্টম হাউসের ভিতরে আছে। আপনারা চাইলে এই জায়গাটা ভিজিট করতে পারেন, সুন্দর একটা জায়গা। এবং কি যে কার্গো সেক্টরটা সেটাও এই কাস্টম হাউসের ভিতরে। সবকিছু ডকুমেন্টস এনে এই কাস্টম হাউস থেকে উদ্ধার করতে হয়। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশাপাশি সাপোর্ট করলে অনুপ্রাণিত হব। আল্লাহ হাফেজ।